এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আড়ংঘাটা যুগল কিশোর মন্দিরের সুদৃশ্য তোরণের নিচেই। আর দেখতে পাচ্ছেন এই তোরণটিতে রয়েছে রাধাকৃষ্ণ, তাদের যুগল মূর্তি এবং গৌর নিতাই। নদিয়া জেলার শিয়ালদা গেদে শাখার আড়ংঘাটা স্টেশন থেকে পায়ে হাঁটা ৫-৬ মিনিট দূরত্বে এই মেলাটি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে বসে। এই মেলাটি ১ মাসের জন্য থাকে। নদিয়ার কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র কর্তৃক প্রবর্তিত এই যুগল কিশোর মন্দির এবং এই মেলা ৩০০ বছরেরও বেশি প্রাচীন এবং ঐতিহ্যশালী মেলা। এখন দাঁড়িয়ে রয়েছি যুগল কিশোর মেলার সামনে, আমি আর নিশিত ভাই। আর এখন মেলা শুরু হতে আর বেশিক্ষণ বাকি নেই, এখন দুপুর সবে, বিকেলবেলায় মেলা স্টার্ট হয়ে যাবে। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি নদিয়ার আড়ংঘাটায়। আর এই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা বাড়ি, আদতে এটা কিন্তু কোনো বাড়ি নয়, এটা হলো একটি মন্দির। আর এই মন্দিরটি হলো ৩০০ বছরের বেশি প্রাচীন, মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠা করা যুগল কিশোর মন্দির। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে এইখানে একটি বিশাল বিখ্যাত মেলা হয়। আর এই মেলার আপনি হরেক রকম জিনিস এবং নানান ধরনের হাতের কাজ এবং সব রকমের জিনিস আপনারা এখানে পাবেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী এবং ইছামতি উপন্যাসে আপনি এই যুগল মেলার উল্লেখ পাবেন। এই মেলাটি হয় মূলত চূর্ণী নদীর পাড়ে যুগল কিশোর মন্দির প্রাঙ্গণে। এখন আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করব। এখন যে বকুল গাছটি দেখতে পাচ্ছেন আমার পাশে, এই বকুল গাছটি হলো অনেক প্রাচীন গাছ। আর এই বকুল গাছে দেখতে পাচ্ছেন যে প্রচুর ইট বাঁধা আছে। এখানে পুণ্যার্থীরা এসে তাদের মনস্কামনা জানিয়ে এই ইটগুলো বেঁধে দেন এবং তাদের মনের ইচ্ছা ভগবান পূর্ণ করেন। বকুল গাছের নিচে এসে এখন একটু বসেছি এবং বকুল গাছের নিচে বসে দেখলাম যে এই জায়গাটা খুব শান্ত এবং খুব ঠান্ডা পরিবেশ। আর চারিদিকে দেখতে পাচ্ছেন যে মন্দির চত্বরে বকুল গাছ তো রয়েছে পুরো জায়গাটা কভার করে। আর এই যে মন্দিরের যে বাড়িগুলো খুব সুন্দর এবং ঠান্ডা, পাখি কিচিরমিচির করছে এবং এত সুন্দর লাগছে কি বলবো। এই রথটা অনেকটা ভগ্নদশা, ভেঙে চুরে গেছে, কিন্তু এই যুগল বাড়িতে আমি বলে দিই আপনাদেরকে, এখানে কিন্তু প্রত্যেক বছর রথ হয়। এই মেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যুগল কিশোর মন্দিরের মধ্যে এই যে দোতলায় এই ঘরটি, এটি কিন্তু পুলিশ এবং প্রশাসনের জন্য বরাদ্দ। এইখানে যে এত বড় একটা মেলা অনুষ্ঠিত হয় এবং এই গোটা এত বড় মেলা পরিচালনা করতে কিন্তু পুলিশ এবং প্রশাসনের খুব ভালো রকমের সহযোগিতা দরকার। তো প্রশাসন এখানে যথেষ্ট পরিমাণে আছে। বলে রাখি, আর কিছুদিন পরে এখানে গঙ্গা পুজো হবে। তো গঙ্গা পুজোর দিন কিন্তু এই মন্দিরে প্রচুর ভিড় হবে। তো তার জন্য এখানে যা যা প্রয়োজনীয় সব আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এই যে এই কাকু, সম্ভবত এই কাকুর দোকান। আপনার দোকান তো কাকু? আপনার নাম কি? সুব্রত অধিকারী। এই কাকুর নাম সুব্রত অধিকারী। যারা যারা এই মেলায় আসবেন আর এই মন্দিরে আসবেন, এই কাকুর এখানে আপনারা সমস্ত পুজোর জিনিস পেয়ে যাবেন। জয় যুগল কিশোর। প্রাচীন এই ঐতিহ্যশালী মন্দিরটির পরিবেশ খুবই শান্ত এবং এখানে সবসময় এক শান্তি বিরাজ করে। প্রাচীন এই যুগল কিশোর মন্দিরটি এই আড়ংঘাটা অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি করেছে। অবশেষে দর্শন করার পালা এলো সেই প্রাচীন এবং ঐতিহ্যশালী জাগ্রত যুগল কিশোরের মূর্তি। যুগল কিশোর মন্দিরে আমরা রয়েছি, আর আমার পিছনে রয়েছে যুগল মূর্তি, রাধাকৃষ্ণের সেই অপরূপ মূর্তি যেটা আমরা দর্শন করলাম এইমাত্র। এইখানে প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছেন। মানুষ এখানে ধূপ এবং ধূপকাঠি জ্বালিয়েছে আর প্রদীপ জ্বালিয়ে গেছেন তারা। তাদের নিশ্চয়ই পুজো দেওয়ার পরে তাদের নিজস্ব মনের ইচ্ছা জানিয়ে ঠাকুরের উদ্দেশ্যে তারা প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে ধোঁয়া উঠছে এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেন মনে হচ্ছে যে একটা অপার্থিব জায়গায় আমরা চলে এসেছি।
যুগল কিশোরকে প্রণাম করে ঠাকুরের চরণে আমি একটি ধূপকাঠি এখানে পেলাম। এটাও ঠাকুরেরই ইচ্ছা যে একটা ধূপকাঠি পড়েছিল আমার জন্য, তো আমি ধূপকাঠিটা এখানে বসিয়ে দিই। জয় যুগল কিশোর, সবাইকে ভালো রাখবেন এবং প্রত্যেকটা মানুষের মনের ইচ্ছা পূরণ করুন আমাদের যুগল কিশোর, এই কামনা জানাই। যুগল কিশোরের আরও বেশ কিছু মূর্তি দর্শন করলাম, সেগুলি পাশের কক্ষগুলিতে রাখা ছিল। মন্দিরের একটা অংশ, এটা হচ্ছে চরণ পাদুকা মন্দির, এবং এখানকার যিনি মহন্তরা ছিলেন তাদের খড়াম কিছু ব্যবহৃত জিনিস রাখা আছে, এবং তার সঙ্গে বলরাম, রেবতীর মূর্তি এবং হনুমানজি, সাবিত্রী মা, এবং তার সঙ্গে কৃষ্ণ তো থাকবেই। হ্যাঁ, এবং বিভিন্ন ভক্তদের শালগ্রাম শিলা যারা পুজো বাড়িতে হয়তো করতে পারেন তারা আমাদের মঠে দিয়ে যায়, আমরা সেগুলোকে সেবা দিই, এবং এখানে সেই মন্দিরটি আছে। তো শুনলেন ঠাকুর মশাইয়ের কাছ থেকে যে এখানে কি কি ঠাকুর রাখা আছে। এই কক্ষটি আমরা দেখতে পাচ্ছি, এখন এই কক্ষে ভোগ খাওয়ানো হয় এবং আমরা দেখতে পাচ্ছি ঠাকুর মশাই বলছেন 100, 150, 200 মানুষের খাওয়ার ব্যবস্থা আছে পার ডে, এবং বড় ভান্ডারা হলেও আরো বেশি মানুষ খেতে পারেন। এবং এখানে অনেক ঠাকুরের মূর্তি এখানে বসানো আছে, শ্রী চৈতন্য দেব, গোপাল ঠাকুর, নিতাই গৌর, রাধাকৃষ্ণ। ভোগ রান্না বান্না হয় ঠাকুরের, এবং এখান থেকে তারপর করা হয়। ঠাকুরমশাই বলছেন যে এই জায়গাটা, এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, এইখানে ভোগ ঘর, এখানে ভোগ রান্না হয়, ঠিক আছে, এখানে ভোগ রান্না হয় এবং এখান থেকে বিতরণ করা হয়। আমি ক্যামেরাম্যানকে বলবো যে তুমি একটু দেখাও যে বাড়িগুলো এখন কি অবস্থায় রয়েছে। বাড়িগুলো এগুলো আসতে যায় সেই মানে কি বলবো, ব্রিটিশ আমলের বাড়ি, চুনসুরুকের বাড়ি। ব্রিটিশরা তো আগে তিন শুনলাম যে একটু আগে আমাদের বললেন 300 বছরের প্রাচীন। 300-350 বছর আগে আমাদের মঠে দান করা হয়েছিল কৃষ্ণনগর মহারাজ এবং বর্ধমান মহারাজের, এটা যত করতে চাই আমাদের নিম্বার্ক সম্প্রদায়, নিম্বার্ক আশ্রমকে দান করা হয়েছিল। এইভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে 9 থেকে 10খানা মঠ আছে। আচ্ছা আচ্ছা। তার মধ্যে আপনারা নদিয়ায় এটা হচ্ছে আরণঘাটা, বীরভূমের হচ্ছে আপনার জয়দেব তেন্ডুলি, আর আপনার বর্ধমান হচ্ছে আসানসোল উখড়া, তারপর বর্ধমানে আর একটা আছে, ওটা আমার জানা নেই, আর তাছাড়া চেতুয়াতে আছে, নসিপুরে আছে, এইভাবে আমাদের মুর্শিদাবাদ নসিপুর। হ্যাঁ, ঠাকুর মশাইয়ের কাছ থেকে আমরা অনেক তথ্য জানতে অনেক জেনে নিলাম। আর আমাদের গোসাবার জন্য যে শেড, সামনে গোশালার ঘর, আর পেছনে শিব মন্দির আছে, এবং নদী চূর্ণী নদী, যেটা গঙ্গা উত্তর বাহিনী হয়ে আসছে, তার জন্য এই তীর্থস্থান খুবই জাগ্রত এবং পপুলারিটি আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এই মন্দিরের গোশালা, এবং এই যে আমাদের সব গোমাতা রয়েছে, ছোট বাছুরও রয়েছে। গোশালার ঘরটা এটা, এই যে গোশালার ঘর, এটা ঠাকুর মশাই দেখিয়ে দিলেন। এখানে জুতা পায়ে দিয়ে প্রবেশ নিষেধ লিখে দেওয়া আছে, জুতো পায়ে দিয়ে প্রবেশ করা যাবে না। এখানে হচ্ছে রান্না বান্না হয় এবং বিভিন্ন ভোগের ব্যবস্থাগুলো এখানে হয়। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা আমরা পুরো মন্দিরের একদম পিছনের দিকটা, আর এখান থেকে মন্দির থেকে বেরিয়ে মন্দিরের পিছনের দিকে যাওয়া যাবে। আর ওইদিকে গেলে একটা শিব মন্দির আছে, আর তার পিছনে মন্দিরের পিছনে চূর্ণী নদী আছে। আমরা এই পথ দিয়ে এবার যাব। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক গোসাই এবং অনেক সাধু বসে রয়েছে এখানে, সাধুর সামনে চাল ডাল এগুলো রয়েছে। সাধু বাবাজি এখানে একটা ত্রিশূলও পুঁতে রেখেছেন। তো সাধু বাবাজি কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা। প্রচন্ড গরম তো আজকে, গরমের মধ্যে সত্যি অনেকটা অস্বস্তি লাগছে। সকাল থেকে খাওয়া দাওয়া করেছেন? কিছু হয়নি? আচ্ছা। এখন মন্দিরের পিছনে চলে এসেছি, এবং মন্দিরের পিছনে দেখতে পাচ্ছেন একটা শিব মন্দির রয়েছে আমার পিছনে, যেটা লাল রঙের বা গোলাপি রঙের। আর ওই আরো অদূরে রয়েছে চুনি নদী, আমরা এরপরে চুনি নদীতে যাব। চুনি নদীর তীরেই এই মেলাটা হচ্ছে, এবং এই সম্পূর্ণ মন্দির মেলা সবই চুনি নদীর তীরে। তো শোনা যায় যে মহারাজ কৃষ্ণচন্দ্র রায় এই চুনি নদী ধরেই বজরাতে করে তিনি আসতেন। তো সবটা ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকুন। গোসাই বাবা, এটা আপনি গ্রহণ করেন। হ্যাঁ, না ঠিক আছে। গোসাই বাবা, এটা গ্রহণ করেন। হ্যাঁ, আশীর্বাদ দেন।
তো এখন দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে শিব মন্দির। যুগল মন্দিরের পিছনে রয়েছে শিব মন্দির। তো এখন আমি বাবা ভোলেনাথকে প্রণাম জানিয়ে আবার নদীতে যাব। এখানে জ্বলছে দেখতে পাচ্ছি, এই যে। এখন আপনাদেরকে বাবা ভোলেনাথকে দেখাবো। এখানে বাবা ভোলেনাথের উপরে এই যে জল দুধ এগুলো ঢালা হচ্ছে এবং বাবা ভোলেনাথকে পুজো করা হচ্ছে। দেখুন, আমাদের পুণ্যার্থী মায়েরা রয়েছেন। এই আমাদের যুগল বাড়ির পিছনের বাবা ভোলেনাথ। বাবা ভোলেনাথ সকলকে ভালো রাখুন। হর হর মহাদেব। এখন আমি চূর্ণির ঘাটে চলে এসেছি। চূর্ণী নদী, এই সেই আমাদের ঐতিহাসিক এবং মহারাজ কৃষ্ণচন্দ্র এই নদী দিয়ে একসময় বজরা করে আসতেন এবং এই মন্দিরে তিনি আসতেন, পুজো দিতেন। কিন্তু আজকে নদীর অবস্থা দেখে সত্যি খারাপ লাগে। নদী তো অনেক ছোট হয়েই গেছে আগের থেকে, কিন্তু দেখুন চারিদিকে কি অবস্থা, এবং দেখলে সত্যি খুব খারাপ লাগছে। আমার পিছনে এই যে স্টিলের যে পাতটা দেখতে পাচ্ছেন, এই যে প্ল্যাটফর্মটা, এটা হচ্ছে একটা র্যাম্প। আর এই র্যাম্পের উপর দিয়ে প্রতি বছর দশমীর দিন, বিজয়া দশমীর দিন প্রতিমা নিরঞ্জন হয়। মেলাটা আমরা একটা আলাদা ভ্লগে দেখাবো আপনাদেরকে, কিন্তু তবুও দেখাচ্ছি যে এই যে দোকানপাট এখান থেকে শুরু হয়ে গেছে। এই যে কাকু, এই কাকু রয়েছেন, এনার দোকান। আর আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু থালা বাসন, বিভিন্ন রকমের অস্ত্র, দা, ঝাঁঝরি, এই যে নিড়িনি, হ্যাঁ, সাংসারিক যে ধরনের জিনিস, রুটি বেলা, রুটি শাখা, নিরামিষ মথুরা কেক। এখানে আপনার দোকান কাকু? আপনি কোথা থেকে এসছেন? আমি কানলা থেকে। কালনার থেকে এসছে কাকু, ফোনে কথা বলছে, ডিস্টার্ব করলাম না। নিরামিষ মথুরা কেক, আর এই কেক আমার খুবই প্রিয়। আমি পশ্চিমবাংলায় আজ পর্যন্ত যত মেলাতে গেছি, মুর্শিদাবাদ হোক, বীরভূম হোক, যেখানে আমি গেছি, আমি কিন্তু এই মথুরা কেক আমি মেলায় একবার খাবোই। আর এই কাকু এসছে কোথা থেকে বললেন? কানলা থেকে। কালনা থেকে এসছে, অনেক দূর, বর্ধমান, গঙ্গা পার হয়ে এসছে। তো আমরা এই মন্দিরে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম মন্দির কমিটির যে সেক্রেটারি মহাশয়কে, তো তার, সরি মাফ করবেন, সহ সেক্রেটারিকে। তো তার কাছে আমরা একটু অনুরোধ করছি মন্দির সম্বন্ধে কিছু বলার। স্যার প্লিজ তাহলে একটু কিছু বলুন আমাদের। জয় যুগল কিশোর জয়তু। এই মন্দির সম্বন্ধে প্রথমত আমার পক্ষে বলাটা অত্যন্ত ধৃষ্টটা, কারণ আমার বয়সের থেকে বহু প্রাচীন, 3 শতাধিক প্রাচীন এই মন্দির। আমি বা আমরা আমাদের বাবা মায়ের কাছে বা আমাদের পূর্বপুরুষদের কাছে শুনে বড় হয়েছে এই মন্দির সম্বন্ধে। তারপর ভক্তিবৎসল এই যুগল মন্দিরে ঠাকুরের কাছে আস্তে আস্তে বিভিন্ন আঙ্গিকে নিজেকে এবং আমরা সবাই জড়িয়ে পড়েছি। এই যুগল মন্দিরের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে বলতে গেলে অনেক সময় লাগে। শুধু এটুকুন বলবো, সমগ্র আরংঘাটাবাসী শুধু নয়, তৎসংলগ্ন এলাকার একটা আমাদের গৌরব, ভক্তির একটা পীঠস্থান আমাদের এই যুগল মন্দির। সবচেয়ে বড় সারা বাংলার বুকে ব্যতিক্রমী একটা মন্দির, যেখানে আপনি দেখবেন যে কোষ্ঠী পাথরের যে যুগল মূর্তি রয়েছে তা কিন্তু কোনো পালেদের তৈরি নয়, স্বপ্নাদেশে পাওয়া। বহু বছর আগে, 300 বছরের বেশি সময় আগে, গঙ্গারাম দাসজি বলে একজন পূজারী বা সত্যিকারের একনিষ্ঠ সাধক, তিনি স্বপ্নাদেশে প্রথম ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি পান। তিনি এখানটায় একজন থাকতেন একটা ছোট্ট চালা ঘরে, এই মন্দির তখন হয়নি। তারপরে তিনি আবার স্বপ্নাদেশ পান ভগবানের, যে আমার কিশোরীর মূর্তি রয়েছে রাজা কৃষ্ণচন্দ্র রাজা, তখনকার কৃষ্ণনগর, সেখানে তার রাজপ্রাসাদের ভেতরে। তিনি রাজপ্রাসাদে যান, এই চূর্ণী নদীতেই নৌকা করে তিনি কৃষ্ণনগর পৌঁছান। রাজাকে বলেন, রাজা তো রেগে যান না, এরকম হতেই পারে না, তবু তাকে আশ্রয় দান রাতটা থাকবার জন্য। সেই রাতে রাজাও স্বপ্নাদেশ পান ভগবান শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ বলেন যে আমার রাজপ্রাসাদের ভেতরে সত্যি কিশোরীর মূর্তি রয়েছে, ওটাকে খনন করে ওনার হাতে দেওয়া হোক। সেই কিশোরীর মূর্তি খনন করে তুলে ওনার হাতে দেওয়া হয়। যুগল মূর্তি নিয়ে এসে তিনি তখন এইখানে প্রতিষ্ঠিত করেন। তারপর রাজা কৃষ্ণচন্দ্র তার লোক লস্কর সমস্ত নিয়ে এসে তদানীন্তন সময়ে দেখুন কিভাবে 6টা খিলানের মধ্য দিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এবং এই যুগল মন্দির সেই জ্যৈষ্ঠ মাসে প্রতিষ্ঠিত হয়েছিল বলেই
এই যুগলকে কেন্দ্র করেই যুগল কিশোর মেলা, এবং বছরের এই জ্যৈষ্ঠ মাসটাতেই রাধারানী এবং গোবিন্দ উভয়ের চরণ দর্শন হয়। বাকি সারা বছর শুধু গোবিন্দের চরণ দর্শন হয়। আর দাদার কাছে শেষ প্রশ্ন আমার, যে দাদা এই মেলায় যে মানুষ দূর থেকে যারা এই ভিডিওটা দেখবে তারা এই মেলায় কেন আসবে, বিশেষত্ব কি এই মেলায়, এক দুই কথায়? এক কথাই বলবো, ভগবানের বিশেষত্ব বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু যুগল কিশোরের মহিমা মাহাত্ম্য বা তার চরণের কৃপা পেতে রাধারানীর চরণ দর্শন করতে বহু মানুষ আসেন। তাদেরকে এটাই বলবো, আপনার হৃদয়ের বা আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্যতা মঙ্গল কামনায় অবশ্যই যুগল চরণে আসুন, পুজো দিন এবং এই প্রাচীন মেলা উপভোগ করুন, আনন্দ পান। এখানে কোনো রকম কোনো ঝামেলা, কোনো অসুবিধা নেই, একদম অত্যন্ত সুস্থতার সাথে অনুষ্ঠিত হয়। বহু কিছু এই মেলাতে আছে যা অনেক পারিপার্শ্বিক মেলাতে হয়তো পাওয়া যায় না। সর্বোপরি আবারও বলি, আধ্যাত্মিকতার একটা পীঠস্থান আমার যুগল কিশোর মন্দির, এটাই সর্বোপরি বলার। ভলান্টিয়ার্স থেকে জলছত্র হয়, আমরা একদম দেখেছি জলছত্র, সব রকমের সহযোগিতা, হেলথের টিম থাকে, হেলথের টিমও আমরা দেখেছি। থাকেন, আপনার ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকরা থাকেন, প্রশাসন থাকেন, সর্বোপরি তারা মাথার উপরে, এবং আপামর জনসাধারণের অকুণ্ঠ সহযোগিতা। ঠিক আছে দাদা, অনেক ভালো ধন্যবাদ, থাকবেন। অনেক জানতে পারলাম, আপনারা সবই শুনলেন দাদার কাছ থেকে। জয় দাদা যুগল। হ্যাঁ, জয় যুগল কিশোর, অনেক তথ্য পেলাম। আসি ভাই, ঠিক আছে, ভালো আসি থেকো। একদম।